সুপ্রশিক্ষিত শিক্ষার্থীরা সবাইকে ধন্যবাদ। আজকে আমি তোমাদের ভেক্টরের স্কেলার গুণন নয়, ভেক্টর গুণন সম্পর্কে, ভেক্টর গুণনের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা দুটি ভেক্টরের ভেক্টর গুণন সম্পর্কে চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছিলাম। তো আজকে সেই সূত্র ব্যবহার করে আমরা ভেক্টর গুণনের কিছু ব্যাখ্যা দেখব। প্রথমত আমাদের ক্রস গুণন বা ভেক্টর গুণন সম্পর্কে আমরা জেনেছিলাম এ ও বি দুটি ভেক্টর হলেন তাদের ভেক্টর গুণন ইকুয়ালস টু হবে এ বি সাইন থিটা, এবং এর সাথে একটা থাকবে কি ইউনিট ভেক্টর স্মল এ। এটা হলো এ হলো একটা ইউনিট বা একক ভেক্টর। এখানে থিটা অবশ্যই রেস্ট্রিকশন আছে। থিটার একটা রেস্ট্রিকশনটা হলো থিটা হবে 0 ডিগ্রি থেকে বড় এবং পাই বা 180 ডিগ্রি থেকে ছোট একটা কোণ। তো আমরা আরো জেনেছিলাম দুটো ভেক্টর এ ও বি, দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের ক্রস গুণনের যে ফলাফল সেটা হবে, যদি এ ক্রস বি হয় তাহলে এই দিকে হবে এবং সেটা এরকম হবে, মাঝখানে কোণ থিটা হলে আমার এইটা হবে এ ক্রস বি। এটা আমরা জেনেছিলাম। তো দেখব আমাদের এ বি সাইন থিটা এই মানটাকে আমরা ঠিক কিভাবে ব্যাখ্যা করতে পারি। তো আমরা ধরলাম এ ক্রস বি ইকুয়ালস টু যে ভেক্টরটা আসলো সেটা হলো সি ভেক্টর। এই সি ভেক্টরটা হলো এ বি সাইন থিটা এবং এটা যদি আমরা শুধু সি ধরি তাহলে সি ইকুয়ালস টু আসবে এ বি সাইন থিটা। অবশ্যই একক ভেক্টরটা আসবে না। তাহলে এ বি সাইন থিটাটাকে আমরা কি করতে পারি, যদি এ একটা ভেক্টর হয় বি একটা ভেক্টর হয়, এই দুটো ভেক্টরকে দিয়ে যদি আমি একটা সমান্তরিক তৈরি করি, এর মধ্যবর্তী কোণ অবশ্যই থিটা। তাহলে এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, এটা যদি আমি পি কিউ আর এস একটা সমান্তরিক, এখানে এস থেকে পি কিউ এর উপরে একটা আমি লম্ব টানলাম, এম বিন্দুতে একটা এস এম একটা লম্ব টানলাম, তাহলে অবশ্যই এস এম ইকুয়ালস টু আমার কি হতে পারে, আমরা ত্রিভুজ সূত্র অনুসারে জানি, যেহেতু এস পি এম একটা ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ, এটা যদি লম্ব টানি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বি হলো এস পি হলো অতিভুজ, আর এটা হলো বিপরীত বাহু, এটা হলো বিপরীত বাহু। তাহলে অতিভুজ আর বিপরীত বাহু সম্পর্কটা আমাদের কি, সাইন থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই বিপরীত বাহু বাই অতিভুজ, বাহু বাই অতিভুজ ইকুয়ালস টু এস পি বাই পিএম, এস পি বাই এস এম। এস এম বাই এস পি, এই এস এম দাঁড়াচ্ছে কি এইটুকু। এই এস এম ইকুয়ালস টু আমরা ত্রিভুজ সূত্র অনুসারে জানি, অতএব এস এম ইকুয়ালস টু হবে এস পি সাইন থিটা। এই এস পি ইকুয়ালস টু আমরা জানি বি, তাহলে শুধু বি
সাইন থেটা। তাহলে আমরা যদি এটা এভাবে করি, এ ইন্টু বি সাইন থেটা, এ ইন্টু বি সাইন থেটা। বি সাইন থিটা ইকুয়ালস টু কি আমরা লিখতে পারি, এ ইন্টু বি সাইন থিটা মানে এস এম, আর এস এমটা কি, পি কিউ আর এস, এই যে ত্রিভুজ সামান্তরিকটা আছে, এই সামান্তরিকের উচ্চতা, এই সামান্তরিকের উচ্চতা। তো আমরা এইখানে এ গুণ এস এম, তাহলে এটা হলো কি ভূমি, এটা হলো তাহলে এখানে ভূমি, আর এস এমটা হলো উচ্চতা। তাহলে ভূমি গুণ উচ্চতা মানে কি, পি কিউ আর এস সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে শিক্ষার্থীরা এখানে আমাদের চমৎকার একটা জিনিস শিখলাম, যে ভেক্টর গুণনের ফলে আমি যে ভেক্টরটা পাচ্ছি সেই ভেক্টরের মানটা হবে ওই ভেক্টরের দ্বয় দ্বারা গঠিত কোন সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তাহলে কি পেলাম, ভেক্টর গুণনের ফলে আমরা যে ভেক্টরের মান পেয়েছি সেই যে ভেক্টর পেয়েছি সেই ভেক্টরের মান হবে ওই দুটো ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা একটা চমৎকার জিনিস আজকে জানলাম, ক্রস গুণন বা ভেক্টর গুণনের ফলে আমরা দুটো ভেক্টরকে যদি আমরা ক্রস গুণন বা ভেক্টর গুণন করি তাহলে আমরা অবশ্যই একটা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। এরপরে আমরা আরেকটা সহজ জিনিস শিখে যাই। যদি ত্রিমাত্রিক আয়তস্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি একক ভেক্টরগুলো কি দিয়ে চিহ্নিত করছিলাম আমরা, আই, জে এবং কে। এই যে তিনটি একক ভেক্টর ছিল, এই তিনটি একক ভেক্টরের ক্রস গুণনের ফলাফল কি আমরা দেখি। সেটা আই ক্রস আই কি হতে পারে, 1 গুণ 1 গুণ সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি, এর সাথে আমার একটা চিহ্ন থাকবে, সেটা হলো এটা অবশ্যই একটা ভেক্টর। তাহলে এই তুলনা করলে আমার যদি আমি এর মানটা ধরি তাহলে সেটা দাঁড়াচ্ছে কি অবশ্যই 0। তাহলে অনুরূপভাবে জে ক্রস জে এর মান ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু কে ক্রস কে। তাহলে যদি আমার আই ক্রস আই থাকে তখন যে ভেক্টরটা হবে সেটা অবশ্যই 0 ভেক্টর বা নাল ভেক্টর। এবার আমরা আই ক্রস আই জানলাম। আচ্ছা, দুটো ভিন্ন ভেক্টরের গুণফল কি হতে পারে, তো আই ক্রস জে দিলাম। তো আই ক্রস জে দিলে আমাদের আই ক্রস জে এর মান কি হতে পারে, 1 গুণিতক সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু 1 গুণিতক 1 ইকুয়ালস টু 1। অনুরূপভাবে জে ক্রস কে ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু কে ক্রস আই।
এখন আমার দাঁড়িয়ে গেল এই কটা তো 1 আসলো, কিন্তু এর দিক কোনটা? আমরা ক্রস গুণন যখন জেনেছিলাম তখন জেনেছিলাম যে দুটো ভেক্টরের ক্রস গুণন ফলে যে ভেক্টর তৈরি হবে সেটা হবে দুটো ভেক্টরের গুণফলের উপরে, দুটো ভেক্টরের উপর লম্ব বরাবর ডানহাতি স্ক্রু নিয়ম অনুসারে, লম্ব বরাবর ডানহাতি স্ক্রু নিয়ম অনুসারে। এখন লম্ব বরাবর মানে কি? আই আর জে দুটো ভেক্টর আমরা জানি, আই এক্স অক্ষ বরাবর ও জে হলো ওয়াই অক্ষ বরাবর। তাহলে এর লম্ব বরাবর অপোজিট আর একটা ভেক্টর কি হতে পারে? সেটা অবশ্যই কে, এবং তার মান বলছে 1। তাহলে আমরা যদি এখানে মানটা তুলে দিই, শুধু আই ক্রস জে দিয়ে দিই, তাহলে এখানে অবশ্যই সেটা একটা একক ভেক্টর হবে এবং সেটা হবে কে। কারণ এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা অবশ্যই জেড অক্ষ বরাবর হবে। কারণ এদের ও এই দুটো ভেক্টরের গুণফলের উপর লম্ব বরাবর হবে ভেক্টরের দিক, এবং সেটা অবশ্যই ডানহাতি স্ক্রু নিয়ম অনুসারে। এখন আই থেকে আমি জেতে গেলাম, আই থেকে আমি জেতে গেলাম, আমার হাতের দিকে সবাই খেয়াল করো, আই থেকে জেতে গেলাম, তাহলে হাতটা উপরের দিকে হলো এটা হলো আমার পজিটিভ, জেড অক্ষের পজিটিভ দিক, আই এর পজিটিভ দিক, জে এর পজিটিভ দিক, আই এর পজিটিভ দিক, জে এর পজিটিভ দিক। আমি আই এর পজিটিভ থেকে জে এর পজিটিভ দিকে হাতের সবগুলো আঙুল দিয়ে দিলাম, দিলে কি হলো? আমার বৃদ্ধাঙ্গুলটা গেল কোন দিকে? জেড অক্ষের পজিটিভ দিকে। এই জন্য এখানে কে দিয়েছি। যদি আমার জে ক্রস আই হতো, জে ক্রস আই, জে ক্রস আই হতো, তখন আমি কি দিতাম? তখনও কে হতো, কিন্তু দিক কি একই ছিল? কারণ আই ক্রস জের দিক এরকম ছিল, আর জে ক্রস কে তো দিক অবশ্যই এরকম, কারণ জে থেকে কে তে গেছে, জে থেকে আই তে গেছে, জে ক্রস আই অবশ্যই নিচের দিকে। তাহলে আগে যে দিক ছিল আর এই যে দিক ছিল পরস্পর সম্পূর্ণ বিপরীত। এই জন্য এটাকে আমরা বলবো মাইনাস, দিকটা বিপরীত চিহ্ন, বিপরীত ভেক্টর। এই জন্য জে ক্রস আই হবে মাইনাস। অনুরূপ ভাবে আমাদের জে ক্রস কে ইকুয়ালস টু হবে আই, কিন্তু যদি কে ক্রস জে হয় তখন আমি মাইনাস আই। আবার কে ক্রস আই ইকুয়ালস টু হবে জে, বাট আই ক্রস কে ইকুয়ালস টু মাইনাস জে। আচ্ছা, এভাবে তো মুখস্থ করে করে আমরা পারবো না, তাহলে আমাদের একটা চমৎকার সিস্টেম বের করতে হবে। তো আমাদের একটা সিস্টেম আছে অলরেডি, সব বইতেই পাওয়া যাবে সিস্টেমটা। যদি এভাবে আমি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আই জে কে রাখি, তাহলে এই দুটো ভেক্টরের গুণফল আমি পাবো তৃতীয় ভেক্টর, এবং সেটা পজিটিভ। আই ক্রস জে হলে পজিটিভ, কিন্তু যদি জে ক্রস আই হয়, মানে কি আমার অ্যান্টি ক্লকওয়াইজের অপোজিটে যদি ক্লকওয়াইজ হয়, তাহলে জে ক্রস আই হবে, এবং সেখানে কি হবে? মাইনাস কে, জে ক্রস কে আই মাইনাস কে। ঠিক আছে, তাহলে জে ক্রস কে, জে ক্রস কে শুধু আই, কিন্তু কে ক্রস জে মাইনাস আই। তার মানে দাঁড়াচ্ছে জে ক্রস কে যদি আই হয়, তাহলে বিপরীত দিকে কে ক্রস জে মাইনাস আই। এভাবেই আমরা এই দিকগুলোকে চমৎকারভাবে শিখতে পারি। তাহলে আমরা এখন যেটা শিখলাম, তিনটা অক্ষ বরাবর আয়তস্থানাঙ্কের ক্ষেত্রে আমি তিনটা একক ভেক্টর আমরা জানি, সেটা হলো এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে। তো আমরা আমাদের ফলাফল পেলাম কি? যে কোনো দুটো ভেক্টরের গুণফল অবশ্যই তৃতীয় ভেক্টর। এখন ঘটনা হলো যে কোনো দুটোর গুণফল তৃতীয়টা হবে। এখন ঘটনা হলো যে এটা প্লাস না মাইনাস। যদি এই ছক অনুসারে অ্যান্টিক্লকওয়াইজ আমার গুণ থাকে তাহলে হবে প্লাস, যদি আর ক্লকওয়াইজ গুণ থাকে তাহলে হবে মাইনাস, রেজাল্ট হবে মাইনাস। যদি অ্যান্টিক্লকওয়াইজ থাকে তাহলে হবে রেজাল্ট প্লাস, এবং যদি ক্লকওয়াইজ থাকে রেজাল্ট হবে মাইনাস।
তো শিক্ষার্থীরা, আমাদের দুটো ভেক্টর আছে। আমি ধরলাম এ একটা ভেক্টর, যেটাকে যদি ত্রিমাত্রিক ক্ষেত্রে আমি বিভাজিত করি এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আর বি একটা ভেক্টর, সেটাকে আমরা ত্রিমাত্রিক ক্ষেত্রে বা আয়তস্থানাঙ্ক ব্যবস্থায় বিভাজন করতে পারি বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, এটা হতে পারে। এখন এই দুটো ভেক্টরের আমি যদি ক্রস গুণন করি তাহলে কি হতে পারে? তাহলে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ক্রস বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তো আমরা নরমালি গুণ করে দেখি এর ফলাফল কি দাঁড়াচ্ছে। এক্স আই ক্রস এক্স বি এক্স আই ক্রস আই প্লাস এক্স বি ওয়াই আই ক্রস জে প্লাস এক্স বি জেড আই ক্রস কে প্লাস এ ওয়াই বি এক্স আই ক্রস জে ক্রস আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে प्लस ए वाई बी जेड जे क्रॉस के प्लस ए जेड बी एक्स के क्रॉस आई ए जेड बी वाई के क्रॉस जे प्लस ए जेड बी जेड के क्रॉस के। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে, আমি একটু আগে যেটা শিখলাম আই ক্রস আই শূন্য, তাহলে এক্স বি এক্স ইন্টু শূন্য প্লাস এ এক্স বি ওয়াই আই ক্রস জে আছে, তার মানে ক্লক ওয়াইজ আছে, মাইনাস কে শুধু কে প্লাস এ জেড এক্স বি জেড আই ক্রস কে এন্টি ক্লক ওয়াইজ, তাহলে মাইনাস জে প্লাস এ ওয়াই মানে আই জে ক্রস কে আই জে ক্রস আই উল্টো, তাহলে এ ওয়াই বি এক্স মাইনাস কে প্লাস এ ওয়াই বি ওয়াই ইন্টু জিরো প্লাস এ ওয়াই বি জেড এটা হলো আই প্লাস এ জেড বি এক্স জে প্লাস এ জেড বি ওয়াই মাইনাস আই প্লাস এ জেড বি জেড ইন্টু জিরো। আচ্ছা, তো আমি এখানে যেটা পেলাম সেটা থেকে আমার রেজাল্ট দাঁড়াচ্ছে
যদি আমি আইগুলো কমান নেই তাহলে দাঁড়াচ্ছে এ ওয়াই বিজেড মাইনাস এ জেড বিওয়াই ইন্টু আই প্লাস, যদি যেগুলো কমান নিই তাহলে প্লাস যে কোনটা এটা এ জেড বি এক্স, এটা প্লাস যে মাইনাস এ এক্স বি জেড, এটা হলো জে প্লাস, যদি কে গুলো কমান নেই তাহলে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স ইন্টু কে। আমরা ম্যাথমেটিক্সে যারা নির্ণায়ক শিখেছি সেই নির্ণায়কের অনুসারে আমরা এইটার একটা চমৎকার রূপ দেখতে পাচ্ছি। নির্ণায়কের একটা চমৎকার রূপ, যে রূপটা আমরা ছোট্ট করে লিখে দিতে পারি এখানে, যে নির্ণায়কের একটা ফলাফল, সেই ফলাফলটা কি আমরা চমৎকার ভাবে দেখতে পারি। এখানে নির্ণায়কের ফলাফল কি, যদি আমরা একটা ডিটারমিনার বা নির্ণায়ক সেট করি আই জে কে দিয়ে, তাহলে যদি এখানে এক্স দিই, বি এ ওয়াই দিই, এ জেড দিই, বি এক্স দিই, বি ওয়াই দিই, বি জেড দিই, তাহলে আমার টোটাল সেট আপটা এই রেজাল্টকে ফলাফল করছে। অর্থাৎ ক্রস গুণনের ফলাফল অবশ্যই একটা নির্ণায়ককে ফলো করছে, যেখানে উপাংশে বিভাজিত ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা উপাংশগুলো আই জে কে ইউনিট ভেক্টরগুলোকে উপরে বসাই, উপাংশের মানগুলোকে প্রথম ভেক্টরের মান প্রথম এ ক্রস বি, তাহলে এ ক্রস বি যেহেতু এ ভেক্টরের মানটা প্রথমে এবং বি ভেক্টর মানটা তার পরের সারিতে, তাহলে প্রথম সারিতে আমি দেবো কি অবশ্যই একক ভেক্টরগুলো আই জে এবং কে, তারপরের সারিতে দেব প্রথম ভেক্টর এ কে, এর উপাংশগুলো আই বরাবর এক্স এর উপাংশ, জে বরাবর ওয়াই এর উপাংশ এবং কে বরাবর জেড এর উপাংশ, এবং অনুরূপভাবে মানে ধারাবাহিকতা মেনটেন করে পরে বি আছে, তাহলে বি এর ক্ষেত্রে থার্ড সারি তৃতীয় সারি ব্যবহার করব, এবং তৃতীয় সারিতে আই বরাবর এ বি এক্স, জে বরাবর বি ওয়াই এবং কে বরাবর বি জেড। এভাবে যদি আমি শেষ করতে পারি তাহলে টোটাল একটা ভেক্টর গুণনীয়কে আমি খুব সংক্ষেপে তার মান এবং দিক দুটোই বের করার জন্য আমাদেরকে একটা নির্ণায়কের সাহায্য নিতে পারি। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ক্লাসটা সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ, এবং সবাই পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেবে, এবং প্রস্তুতিতে যে জিনিসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ভেক্টর গুণনের ফলাফল, উপাংশে বিভাজিত ভেক্টরের ভেক্টর গুণনের ফলাফল। আমি নেক্সট ক্লাসে তোমরা এই হোমওয়ার্কগুলো করে আসার পরে আমি তোমাদের গাণিতিক সমস্যার উপরে একটা চমৎকার ক্লাস নিব, এবং এই ভেক্টর গুণন যে বিনিময় বন্টন সূত্র মেনে চলে না সেটাও ব্যাখ্যা করব। তো ধন্যবাদ সবাইকে।